Hello students, welcome back to the channel Conceptual Physics Exist. স্থিতিস্থাপকতা চ্যাপ্টার থেকে একটা ক্লাস দেওয়া হয়েছিল যারা জেনপাস ইউজি 2026 প্রিপারেশন নিচ্ছ, যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা ক্লাস 11-এ আছো, সেমিস্টার 2-তে আছো, তাদের জন্য এই ক্লাসটা ছিল এবং কনসেপচুয়াল ক্লাস ছিল। প্রথম দিনে যে ক্লাসটা, সেখানে আমরা যেটা আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম, সেখানে স্থিতিস্থাপকতা কী সেই বিষয়টা আলোচনা করেছিলাম। তারপরে আমরা হুকের সূত্র পড়েছিলাম, হুকের সূত্র পর্যন্ত পড়েছিলাম এবং কিছু স্থিতিস্থাপকতায় কিছু টার্ম ছিল, সেই টার্মগুলো আমরা বুঝে নিয়েছিলাম। স্থিতিস্থাপক গুণাঙ্ক এই ধারণাটাও আমরা নিয়ে নিয়েছিলাম। আজকে সেই বিষয়টাকে একটু এক্সটেন্ড করে নিয়ে যাব। সেকেন্ড ক্লাস স্থিতিস্থাপকতার। যারা দেখোনি ক্লাস, যারা এই ক্লাসটাতে প্রথম দেখছো, তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেইখানে গিয়ে স্থিতিস্থাপকতার প্রথম ক্লাসটা দেখে নিতে পারো, অথবা তোমরা ভিডিওস অপশানে গিয়ে থাম্বনেল দেখে চিনে নিতে পারবে যে কোনটা ক্লাস আছে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এই স্থিতিস্থাপকতা চ্যাপ্টার থেকে আমরা লাস্ট যেটা পড়েছিলাম হুকের সূত্র। মনে পড়ছে এতদূর পর্যন্ত হুকের সূত্র? সেখানে আমরা পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি এই বিষয়টা দেখে নিয়েছিলাম এবং পীড়ন বাই বিকৃতি যদি করি তাহলে সেখান থেকে কনস্ট্যান্ট বা স্থিতিস্থাপক গুণাঙ্ক পাই, সেটাও আমরা দেখে নিয়েছিলাম। ওকে, আচ্ছা, একক মাত্রায় সব কিছু বলা হয়ে গেছিলো। কয়েকটা প্রবলেম আমরা দেখেছিলাম, এমসিকিউ করেছিলাম। আচ্ছা, নেক্সট যে বিষয়টা, এবার এই স্থিতিস্থাপক গুণাঙ্ক এই টার্মটাকে আমরা এখন ডিভাইড করব। মেনলি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ককে 3 ভাগে ডিভাইড করব। স্থিতিস্থাপক গুণাঙ্ক আমাদের সিলেবাসের মধ্যে তিনটে স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে এবং সেই তিনটে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটির নাম বলতে পারবে? যারা ক্লাস করেছো এর আগে বা যাদের হয়ে গেছে তারা বলতে পারবে। প্রথমটি হচ্ছে ইয়ং গুণাঙ্ক, সেকেন্ড আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং থার্ড দৃঢ়তা গুণাঙ্ক। ঠিক আছে, কী জিনিস এগুলো, কোনটা কার সাথে রিলেটেড আমি বলে দিচ্ছি। ইয়ং গুণাঙ্ক দৈর্ঘ্যের সাথে রিলেটেড, ব্র্যাকেটে লিখে রাখছি। ইয়ং গুণাঙ্ক কার সাথে রিলেটেড? দৈর্ঘ্যের সাথে রিলেটেড। আয়তন বিকৃতি আয়তনের সাথে রিলেটেড, মানে আয়তনের পরিবর্তন হবে তার সাথে রিলেটেড। এবং দৃঢ়তা গুণাঙ্ক এটা আকারের পরিবর্তনের সাথে রিলেটেড। এগুলো নিয়ে বিস্তর আলোচনা হবে, আজকের ক্লাসই হবে, এই ক্লাসই হবে। ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক। যারা নিট বা জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, ঘাবড়ানোর কিছু নেই। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলোও বলে দেবো, ইংলিশ ওয়ার্ডগুলোও বলে দেবো। কনসেপ্টটা সেই একই কনসেপ্টই থাকবে। দেখো, ইয়ং গুণাঙ্ক বা আমরা এটাকে ইংলিশে বলে থাকি ইয়ংস মডিউলাস। গুণাঙ্কটাকে আমরা এখানে বলে থাকি মডিউলাস, ইয়ংস মডিউলাস। এটা বুঝতে গেলে তোমাকে আগে দেখতে হবে, এই ছবিটার দিকে একটু তাকাও। একটা ছবি আমি ড্র করে রেখেছি অলরেডি। দেখো, এখানে একটা রড দেওয়া হয়েছে। এই যে রডটা দেখতে পাচ্ছ, একটা রড ঝুলন্ত অবস্থায় আছে। তো এই রডটার যে প্রাথমিক দৈর্ঘ্য, সেই প্রাথমিক দৈর্ঘ্যটা হচ্ছে এল। এরপরে আমি কি করলাম, এই রডের ওপরে একটা অবজেক্টকে, একটা ভারী বস্তুকে ঝুলিয়ে দিলাম। তাহলে কী হবে? রডটা নিশ্চয়ই দৈর্ঘ্যে প্রসারিত হবে। আমি যদি রড না নিয়ে একটা তার নিই তাহলে বলতে বেশি সুবিধা হয়। ঠিক আছে, তো মনে করো তারই আছে, সেখানে যদি আমি একটা ভারী অবজেক্টকে ঝুলিয়ে দিই তাহলে এটা কী হবে? দৈর্ঘ্যে প্রসারিত হবে। তো ভারী অবজেক্টটা ঝোলানোর পর দেখো এইটুকু দৈর্ঘ্য প্রসারিত হয়ে গেছে। জাস্ট ইমাজিন, এতটা তো হবে না, খুব সামান্য হবে, বাট আমি বোঝানোর সুবিধার্থে ধরছি। তাহলে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে? এইটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। এখানে ধরো আমি এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, তাহলে এটার জন্য নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে এফ, তাকে আমি এমজি বলতে পারি। অর্থাৎ একটা তারের উপরে এম ভরের বস্তু ঝুলিয়ে দেওয়ার জন্য তার উপরে এমজি ওজন নিচের দিকে কাজ করছে। এবং তার দরুন একটা এল দৈর্ঘ্যের যে তার ছিল, সেই তারটার দৈর্ঘ্য বেড়ে গেছে এবং দৈর্ঘ্য বেড়ে গিয়ে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কত হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে স্মল এল। আগে থেকে ক্যাপিটাল এল ছিল এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেল স্মল এল। ঠিক আছে, এতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে।
কোনো কোনো বইয়ে দেখবে এটাকে ডেল্টা এল বলেছে। ডেল্টাটা আমরা পরিবর্তনের জন্য ইউজ করে থাকি। কোনো ব্যাপার নয়, ডেল্টা এলও বলতে পারো, শুধু এলও বলতে পারো, তুমি যেটা খুশি রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো আমি যদি এখানে বিকৃতি বের করতে চাই, দেখো আমি যদি এখানে অনুদৈর্ঘ্য বিকৃতি বের করতে চাই, তো অনুদৈর্ঘ্য বিকৃতি এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। অনুদৈর্ঘ্য বিকৃতির মান হবে স্মল এল বাই ক্যাপিটাল এল। কেন স্মল এল বাই ক্যাপিটাল এল হবে? এর আগের ক্লাসেই আমরা বিকৃতি কি করে মেজার করতে হয় বলেছিলাম। চেঞ্জ ইন ডাইমেনশন ডিভাইডেড বাই ডাইমেনশন। কি বলেছিলাম? এরকম বলেছিলাম, চেঞ্জ ইন ডাইমেনশন। ডাইমেনশন মিনস দৈর্ঘ্য, আয়তন, আকার যাই হোক না কেন, ডিভাইডেড বাই ইনিশিয়াল ডাইমেনশন, প্রাথমিক মাত্রাটা কি ছিল। এইরকমভাবে কিন্তু আমরা বিকৃতিকে মেজার করব। অর্থাৎ চেঞ্জ ইন ডাইমেনশন মানে এখানে চেঞ্জ ইন লেন্থ, দ্যাট ইজ স্মল এল, অ্যান্ড দ্য ইনিশিয়াল লেন্থ ইজ ক্যাপিটাল এল। সো দ্য অনুদৈর্ঘ্য বিকৃতি এটা বেরোলো। অনুদৈর্ঘ্য বিকৃতিকে আমরা বলে থাকি লঙ্গিচুডিনাল স্ট্রেন। কি বলে থাকি আমরা এটাকে? লঙ্গিচুডিনাল স্ট্রেন। আমি সেটাও লিখে রাখছি যদি কারো ইংলিশ প্রয়োজন পড়ে। লঙ্গিচুডিনাল স্ট্রেন, স্ট্রেন ফর বিকৃতি। নেক্সট আমরা অনুদৈর্ঘ্য পীড়নটাকে যদি দেখে নিই, লঙ্গিচুডিনাল স্ট্রেস। কি করে মেজার করবো বলো তো লঙ্গিচুডিনাল স্ট্রেসটাকে? স্ট্রেস কি করে মেজার করি? স্ট্রেস আর প্রেসার দুটোর ফর্মুলা সেম ছিল, তাই না? তার মানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। কতটা ফোর্স এখানে কাজ করছে? এখানে ফোর্স এফ, যেটাকে আমরা এমজি বলতে পারি, ফোর্স এফ, এবং এরিয়াটা এই জায়গায় চলে আসো। এই যে এতটুকু এরিয়া, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এতটুকু এরিয়া ব্লু কালারে দেখতে পাচ্ছ, এতটুকু এই এরিয়াটার উপরেই তো কাজ করছে। সরি, এই এরিয়াটার উপরেই তো কাজ করছে। আমি যদি রডটাকে আঁকতে চাই, রডটাকে যদি এইরকমভাবে আঁকতে চাই, তাহলে তার ক্রস সেকশনটা দেখতে এরকম লাগবে, সার্কুলার সিলিন্ড্রিক্যাল শেপ একটা। তো নিচের যে সার্কুলার প্লেনটা আছে তার যে এরিয়াটা, ক্রস সেকশনাল এরিয়া, দ্যাট ইজ এ। তাহলে আমি এখানে লিখবো এফ বাই এ। অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে এফ বাই এ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তা আমি কী বের করলাম এখানে? দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তার জন্য অনুদৈর্ঘ্য বিকৃতি বের করেছি, এবং তার জন্য অনুদৈর্ঘ্য পীড়ন বের করেছি। এই নামগুলো অনুদৈর্ঘ্যগুলো দিয়েছি দৈর্ঘ্য বোঝানোর জন্য, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেটা বোঝানোর জন্য বের তো করেছি আমি বিকৃতি আর পীড়ন। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তুমি স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়েছিলে না, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। হুকের সূত্র এটাই তো পড়লে আগের ক্লাসে। তো এখানে পীড়ন মানে কি দেখো, এফ বাই এ, আর বিকৃতি মানে কি, স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে বিকৃতি। ব্যাস, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা পাওয়া গেল, এই স্থিতিস্থাপক গুণাঙ্কটার নামই হচ্ছে ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস, অ্যান্ড দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়াই। বোঝা গেছে তো? ওয়াই ইজ ইকুয়াল টু, অর্থাৎ ইয়ং মডিউলাস ইজ ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। যে কোনো গুণাঙ্কের ক্ষেত্রে যাব, সেখানে পীড়ন বাই বিকৃতিটাই আমি পাবো। এবার এইখান থেকে যদি তোমাকে একক মাত্রা জানতে চাওয়া হয়, দেখো এখানে লেখাই আছে ইয়ং গুণাঙ্কের একক কী। তো একক কী হবে বলো? পীড়নের একক বাই বিকৃতির একক। তুমি তো অলরেডি জানোই পীড়নের একক, বিকৃতির কোনো একক হয় না, আর পীড়নের একক আছে। তাহলে পীড়নের এককটাকে আমি লিখে দেবো, সেটা হচ্ছে প্রেসারের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার, অথবা বলতে পারি ডাইন পার সেমি স্কোয়ার, বা বলতে পারি পাস্কাল এসআইতে। ইয়ং গুণাঙ্কের মাত্রা মানে প্রেসারের মাত্রা, অর্থাৎ স্ট্রেসের মাত্রা, এম এল ইনভার্স টি মাইনাস 2। বোঝা গেছে তো? আচ্ছা, এখানে কি লেখা আছে দেখো, আমি তোমাদের নোটের মতো করে লিখিয়ে দিয়েছি। যারা বোর্ডের জন্য ক্লাসটা দেখছো তাদের এই জিনিসটাই সুবিধা হবে, যে অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে, ইয়ং মডিউলাস কাকে বলে, এই লেখাগুলো আমি লিখে দিয়েছি। আর বাকি যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো এই ডেফিনেশনগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, বিষয়টা বুঝলেই চলবে, কারণ ডেফিনেশন পরীক্ষায় দিচ্ছে না। তুমি জানো ইয়ং গুণাঙ্ক মানে অনুদৈর্ঘ্য পীড়ন ভাজিত অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা তো আর মুখস্থ করবে না। সেই জিনিসটা লেখা আছে, এটা শুধুমাত্র বোর্ডের যারা স্টুডেন্ট আছে তারা মুখস্থ করবে, এবং তাদের জন্য নোট হিসেবে আমি এটা তৈরি করে রেখেছি। বুঝতে পারলে নিশ্চয়ই? তো এই যে ইয়ং গুণাঙ্ক ওয়াই, এটাকে আমি একটু অন্যভাবেও লিখে দিচ্ছি। যদি আমি সিম্পলিফাই করি, এফ বাই এটাকে রাখলাম,
আর ক্যাপিটাল এলটা উপরে উঠলো, স্মল এলটা নিচে নামলো। তো এরকমভাবে লিখতে পারি। তুমি তার এটা মুখস্থ করবে না, তুমি ওপরেরটাই মুখস্থ করবে। ওকে, এটা ছিল ইয়ং গুণাঙ্ক। সিমিলারলি ইয়ং গুণাঙ্কের মতোই আছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক এর ইংরেজি নামটা হচ্ছে বাল্ক মডিউলাস। ওকে, আয়তন বিকৃতি গুণাঙ্ক এটা বাল্ক মডিউলাস এবং রিপ্রেজেন্ট করা হয় কে দ্বারা। এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? কে দ্বারা রিপ্রেজেন্ট করি। বিভিন্ন কিছু দিয়ে রিপ্রেজেন্ট করে, সাধারণত কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবার আয়তন বিকৃতি গুণাঙ্কটা কি জিনিস দেখো। আয়তন বিকৃতি গুণাঙ্ক পাবো কখন আমি? যখন কোনো বস্তুর আয়তনের পরিবর্তন হবে। ধরো আমার কাছে একটা বল আছে, ধরো এরকম একটা বল আছে, এই আমি একটা বল নিয়ে নিয়েছি সাপোজ। হ্যাঁ, এবার এই বলটার কিছু একটা আয়তন আছে। কত আয়তন আছে? ধরো ভি আয়তন আছে ইনিশিয়ালি। এবার এই বলটার উপর আমি বাইরে থেকে প্রেসার অ্যাপ্লাই করছি বা ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করলে প্রেসারে কনভার্ট করে দিতে পারবো। তো বাইরে থেকে আমি এইভাবে অ্যাপ্লাই করছি। সব দিক থেকে সমানভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো তো এ কিন্তু গোলাকারই থাকবে, কারণ সব দিক থেকে সমান ফোর্স আসছে। কিন্তু এর যে শেপটা, সেই শেপটা কী হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মানে আয়তনে কমে যাবে। বুঝতে পারলে? কতটা আয়তন কমে গেল? ধরে নাও স্মল ভি পরিমাণ আয়তন কমে গেল। তাহলে যে ফাইনাল ভলিউমটা হলো সেটা কত হলো? ভি মাইনাস স্মল ভি। এইভাবে আমি রিপ্রেজেন্ট করে দিলাম। ইনিশিয়ালি ছিল ক্যাপিটাল ভি আর কমে গেল স্মল ভি, তাহলে হলো কত? ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি। মানে বাইরের এই যে জায়গাটা আছে এই আয়তনটা হচ্ছে স্মল ভি। বুঝতে পারলে? এবার এখানে আমাকে আয়তন বিকৃতি বের করতে হবে। তো আয়তন বিকৃতি আমি কি করে বের করব? ভলিউম স্ট্রেন আমি কি করে বের করব? ভলিউম স্ট্রেন কি করে বের করব? ওই একই জিনিস, চেঞ্জ ইন ডাইমেনশন বাই ইনিশিয়াল ডাইমেনশন। তো চেঞ্জ ইন ডাইমেনশন স্মল ভি আর ইনিশিয়াল ডাইমেনশন ক্যাপিটাল ভি, দ্যাট ইজ আয়তন বিকৃতি। বোঝা গেছে? আয়তন পীড়ন কি করে বের করব? ওই একই রকম, ফোর্স বাই এরিয়া। তো এখানে ফোর্স বাই এরিয়া আমার দেওয়ার দরকার নেই, কারণ আমি বলে দিয়েছি যে প্রেসার পি অ্যাপ্লাই করছি। তো ডাইরেক্ট প্রেসার পি লিখতে পারি। যদি তুমি লিখো এফ বাই এ, কোনো অসুবিধা নেই। তুমি জেনে রাখবে এফটা হচ্ছে টোটাল ফোর্স আর এটা হচ্ছে টোটাল এরিয়া। আমি এখানে সার্কেল স্পেরিক্যাল দিয়ে বোঝালাম, স্ফেয়ার দিয়ে বোঝালাম। সবসময় যে স্ফেয়ারের উপরেই অ্যাপ্লাই হবে তা নয়, যে কোনো শেপের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তবে মাথায় রাখতে হবে আকারের পরিবর্তন হবে না, শুধু আয়তনের পরিবর্তন হবে। গোলাকার থাকলে গোলাকারই থাকবে, আয়ত ঘনাকার থাকলে আয়ত ঘনাকারই থাকবে। বুঝতে পারলে? আয়তন বিকৃতি গুণাঙ্ক এটাও ওই স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞায়, মানে পীড়ন বাই বিকৃতি। তাহলে এখানে হবে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। ঠিক আছে? আচ্ছা, এটার নাম আমি লিখে দিই। আয়তন পীড়নকে বলা হচ্ছে ভলিউম স্ট্রেস বা ভলিউমেট্রিক স্ট্রেস, এরকমও লেখা যায়। তাহলে পীড়ন বাই বিকৃতি করলে আমি কি করবো? উপরে প্রেসার আর নিচে করবো স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবে, কোনো কোনো জায়গায় তোমরা এখানে নেগেটিভ সাইন পাবে। অ্যাকচুয়ালি নেগেটিভ সাইনটা দেওয়া উচিত, তার কারণ আয়তন তো এখানে হ্রাস পাচ্ছে, সেই জন্য নেগেটিভ সাইনটা আসছে। কিন্তু অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যখন করলাম তখন কিন্তু দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছিল, পজিটিভ সাইন ইউজ হচ্ছিল। ঠিক আছে? তো এখানে যেহেতু আয়তন হ্রাস পাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা নেগেটিভ দিয়েছি এখানে, মাইনাস ভি বাই ভি। ওকে, আয়তন বিকৃতি গুণাঙ্কের একক কী হবে? সিমিলার, নিউটন পার মিটার স্কোয়ার, বাকি যেমন ছিল। বা মাত্রা কী হবে? ml ইনভার্স t মাইনাস 2। অলরেডি তোমরা এটা জানো, এটা নিয়ে চাপের কিছু নেই। আচ্ছা, আয়তন বিকৃতি গুণাঙ্কের এই জায়গায় পি এর পরিবর্তে কেউ যদি বলতো আমি এফ বাই এ লিখবো, কোনো ক্ষতি ছিল না, লিখতেই পারতো। আমি পি লিখে দিয়েছি। আচ্ছা দেখো, এই যে আয়তন বিকৃতি গুণাঙ্কটা আমি বের করলাম বা বাল্ক মডিউলাসটা আমি বের করলাম, এই বাল্ক মডিউলাসটা এটা কঠিন, তরল, গ্যাস তিন ধরনের পদার্থের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কারণ কঠিনেরও আয়তনের পরিবর্তন হয়, গ্যাসেরও আয়তনের পরিবর্তন হয়, তরলেরও আয়তনের পরিবর্তন হয়। কিন্তু যেটা ইয়ং গুণাঙ্ক করলাম আমি, দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা শুধুমাত্র কঠিন পদার্থের জন্যই অ্যাপ্লিকেবল। কারণ দৈর্ঘ্য তো আমি কঠিন পদার্থের পাবো, তাই না? তরল বা গ্যাসের দৈর্ঘ্য পাবো? একদমই না। সেই জন্য ইয়ং গুণাঙ্ক সাধারণত কঠিন পদার্থের সাথে রিলেটেড। আয়তন বিকৃতি গুণাঙ্ক যে তিনটে পদার্থের সাথেই রিলেটেড, পদার্থের তিনটে ধর্মের সাথেই রিলেটেড। ওকে, একটু মাথায় ঢোকাও। আয়তন বিকৃতি গুণাঙ্ক বলছি না আমি, হ্যাঁ, আয়তন বিকৃতি, আয়তনের যে বিকৃতি হচ্ছে, এটা কোন ধরনের পদার্থের ক্ষেত্রে কেমন হয়? যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তনের বিকৃতি যতটা হবে, তরলের ক্ষেত্রে আয়তনের বিকৃতি কি তার থেকে বেশি হবে না কম হবে? একটু ভেবে নাও। বেশি হবে। তরলের থেকে গ্যাসের ক্ষেত্রে আয়তনের বিকৃতি কম হবে না বেশি হবে?
আরও বেশি হবে। বিকৃতি মানে কি, কতটা পরিবর্তন হবে। তো আমি সেম পরিমাণ ফোর্স কঠিনেও অ্যাপ্লাই করছি, তরলেও অ্যাপ্লাই করছি, আবার গ্যাসেও অ্যাপ্লাই করছি। তাহলে এই 3 ধরনের পদার্থের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে কার ক্ষেত্রে বেশি প্রসারিত হবে বা বেশি সংকুচিত হবে? এটা গ্যাসের ক্ষেত্রে হবে বেশি, তাই তো? সেই জন্য গ্যাসের ক্ষেত্রে আয়তন বিকৃতির মান অনেক বেশি, তরলের ক্ষেত্রে একটু কম, কঠিনের ক্ষেত্রে ওর চেয়েও কম। বোঝা গেল? এবার আয়তন বিকৃতি যদি কম হয় তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক বেশি হবে না কম হবে? তুমি এই ফর্মুলায় আসো, যদি বুঝতে না পারো এইখানে আসো, এটার দিকে তাকাও। বিকৃতি যদি কম হয়ে যায় তাহলে বিকৃতি গুণাঙ্ক বেশি হয়ে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝতেই পারছো, বিকৃতি কম হয়ে গেলে বিকৃতি গুণাঙ্ক কি হবে? বেশি হবে। তাহলে কঠিনের ক্ষেত্রে বিকৃতি কম বলে গুণাঙ্ক বেশি, গ্যাসের ক্ষেত্রে বিকৃতি বেশি, গ্যাসের ক্ষেত্রে বিকৃতি বেশি বলে এর গুণাঙ্কটা কম। ঠিক আছে? তো গ্যাসের ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড ইউজ করব এই আয়তন বিকৃতির পরিবর্তে, আয়তন বিকৃতি গুণাঙ্কের পরিবর্তে, সেটা হচ্ছে সংনম্যতা। মানটা যেহেতু খুবই ছোট, তো এই জটিলতা এড়ানোর জন্য আমরা ইউজ করবো একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সংনম্যতা। এবং সংনম্যতার ইংরেজি নাম হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি, সংনম্যতা। ঠিক আছে? যে কোনো আয়তন বিকৃতি গুণাঙ্ক যার যার আছে তাদের সবার ক্ষেত্রে আমি সংনম্যতা বের করতে পারি, তবে আমি ইউজ করব মেইনলি গ্যাসের ক্ষেত্রে। সংনম্যতাকে কি করে বের করা হয়েছে জানো? সংনম্যতাকে যদি আমি কে লিখে দিই, এখানেও তো কে দিয়ে আমি আয়তন বিকৃতি গুণাঙ্ককে রিপ্রেজেন্ট করেছি, যাই হোক কিছু একটা লিখে দিচ্ছি, আমি এটাকে সি লিখে দিচ্ছি। ধরো সংনম্যতাকে কম্প্রেসিবিলিটি সি। তো সংনম্যতার ডেফিনেশনটা হচ্ছে এরকম, 1/k, জাস্ট আয়তন বিকৃতি গুণাঙ্কের ইনভার্স করে দিলেই চলবে। ওকে, আয়তন বিকৃতি গুণাঙ্কের ইনভার্স করে দিলেই কম্প্রেসিবিলিটি পেয়ে যাব। তো এর যদি একক আমাকে জানতে হয়, কম্প্রেসিবিলিটির একক, কম্প্রেসিবিলিটির মাত্রা যদি এগুলো জানতে হয়, তাহলে সেগুলো নিশ্চয়ই আয়তন বিকৃতি গুণাঙ্কের উল্টো হবে। আয়তন বিকৃতি গুণাঙ্কের একক কী ছিল? নিউটন পার মিটার স্কোয়ার। তো এখানে হবে নিউটন ইনভার্স মিটার স্কোয়ার। উল্টে দিয়েছি কিন্তু। মাত্রা কি হবে? দেখো ml ইনভার্স t-2 তো ছিল, তাহলে এর উল্টো ইনভার্স করতে হবে, অর্থাৎ m ইনভার্স l t⁻²। এইটা হচ্ছে তার মাত্রা। বোঝা গেছে নিশ্চয়ই কম্প্রেসিবিলিটি। মেইনলি আমরা কার ক্ষেত্রে অ্যাপ্লাই করব? গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমি এখানে লিখে রাখছি অ্যাপ্লিকেবল ফর গ্যাস। তার মানে এই নয় যে বাকিগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারি না, করতেই পারি, কোনো মানে দাঁড়ায় না। ওকে, গ্যাসের ক্ষেত্রে আমরা কম্প্রেসিবিলিটি ওয়ার্ডটাকে বেশি ইউজ করবো। বোঝা গেছে নিশ্চয়ই কম্প্রেসিবিলিটি মানে কী জিনিস। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দুটো গুণাঙ্ক পড়লাম, ইয়ং গুণাঙ্ক পড়লাম এবং আর একটা গুণাঙ্ক পড়লাম, সেটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক পড়লাম। এবার কি ছিল বলো তো? আকারের পরিবর্তন ছিল তো, দৃঢ়তা গুণাঙ্ক ছিল। হ্যাঁ, তাহলে আকারের পরিবর্তন বা দৃঢ়তা গুণাঙ্ক, এর যে নামটা সেটা হচ্ছে শিয়ারিং মডিউলাস। শিয়ারিং মডিউলাস, বা এই নামটাও খুব প্রচলিত, সেটা হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি। দুটোই তোমরা জেনে রাখবে, খুব কঠিন তো নয় নামগুলো, তাই না? দৃঢ়তা গুণাঙ্ক আকারের পরিবর্তনের সাথে রিলেটেড, দৃঢ়তা গুণাঙ্ক, শিয়ারিং মডিউলাস অর মডিউলাস অফ রিজিডিটি। এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করি বাই ইটা, ইটা সাইন দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, ইটা দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। এই আয়তন এই দৃঢ়তা গুণাঙ্কটা কী জিনিস এটা বুঝতে গেলে তোমাকে কি করতে হবে? দেখো, আমি একটা ছবি আঁকছি। ধরো আমি এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বাক্স এঁকে দিলাম। 3D আছে, বাট আমি 2D তে শেপে এঁকে রেখেছি। আমি এরকম একটা বাক্স এঁকে দিয়েছি, দেশলাই বাক্স বা তোমাদের বইটা সাইড থেকে দেখতে গেলে যেমন লাগে সেই রকম। তো আমি যদি এই বাক্সটার ওপরে, এই ওপরের সারফেসে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, এফ যদি ফোর্স অ্যাপ্লাই করি, এবং নিচের অংশটা যদি কোনোভাবে টাইট থাকে বা আটকানো থাকে, এই নিচের অংশটা এটা যদি আটকানো থাকে, তাহলে কী হয় বলো তো? এই ওপরের যে পার্টটা আছে এইটা কিন্তু মুভ করবে এবং কী হবে? এইরকমভাবে বেঁকে যাবে। আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেই ফোর্সের জন্য খুব সামান্য পরিবর্তন দেখিয়েছি। মানে এই যে অ্যাঙ্গেলটা, মানে এই বাহুটাই, কোন বাহুটা বলো তো? এই বাহুটা, এটাই তো এখানে চলে যাচ্ছে।
তো এই যে অ্যাঙ্গেলের পরিবর্তনটা ছবিতে বিশাল বড় এঁকে দেখেছি, অ্যাকচুয়ালি খুব সামান্য পরিবর্তন হচ্ছে, খুব কম অ্যাঙ্গেলের পরিবর্তন হচ্ছে, এইভাবে করছি। কারণ বেশি যদি পরিবর্তন হয় তাহলে এই সারফেসটা কিন্তু আর উপরে থাকবে না, এই সারফেসটা কী হবে, এই যে এই সারফেসটা কী হবে, এটা নিচে নেমে যাবে, এরকমভাবে বেঁকে যাবে। তোমরা প্র্যাকটিক্যাল লাইফে বুঝতেই পারছো কেমন হবে। তো এই যে পরিবর্তনটা হলো, দেখো একটা স্কোয়ার শেপ ছিল বা একটা রেক্ট্যাঙ্গেল শেপ ছিল, সেই শেপটা কিন্তু কী হয়ে গেল, প্যারালেলোগ্রাম হয়ে গেল, এটা সামান্তরিক হয়ে গেল। তার মানে আকারের পরিবর্তন করলাম। তো এটা একটা খুব সহজ উপায় আকারের পরিবর্তন বোঝার। এছাড়াও বিভিন্ন রকমভাবে পরিবর্তন করতে পারি, তবে সেই পরিবর্তনগুলো নিয়ে আমাদের সিলেবাসে এত মাথা ব্যথা করার কিছু নেই। তাহলে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলটাকে আমরা শেপের পরিবর্তন করে প্যারালেলোগ্রাম বা সামান্তরিক করে দিলাম, তার মানে এখানে আকারের পরিবর্তন হলো। তাহলে এর ক্ষেত্রে যে বিকৃতি, তাকে বলবো আমরা ক্রিন্তন বিকৃতি। কি বলবো তাকে আমরা? ক্রিন্তন বিকৃতি। মাথায় রেখো, এটার নাম হচ্ছে ক্রিন্তন বিকৃতি। তো ক্রিন্তন বিকৃতিকে এরকমভাবে লেখা হয়, ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতিকে এরকমভাবে লেখা হয় যে কতটা অ্যাঙ্গেলে বেঁকে গেল। কে বেঁকে গেল? এই যে দেখো, আমি এই সারফেসের উপরে ফোর্স অ্যাপ্লাই করেছি, তো এই সারফেসটা কতটা অ্যাঙ্গেলে বেঁকে গেল, এই যে অ্যাঙ্গেলটাতে বেঁকে গেল, দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই থিটাটাকে বলছি আমি ক্রিন্তন বিকৃতি, আকারের সাথে রিলেটেড ক্রিন্তন, ক্রিন্তন বিকৃতি। বোঝা গেল কত অ্যাঙ্গেলে বেঁকে গেল, সেটাকে আমরা কি বলবো? ক্রিন্তন বিকৃতি। এখন তোমরা বলবে আমরা তো প্রথম থেকে এটা জানতাম, চেঞ্জ ইন ডাইমেনশন বা ইনিশিয়াল ডাইমেনশন, জিনিসটা একই আছে। এই যে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, এখানে কতটা পরিবর্তন হচ্ছে, আর এই যে জায়গাটা পরিবর্তন বা ইনিশিয়াল, এইরকম একটা সেন্সই আসছে। তো সেই হিসেবে এটা ক্রিন্তন বিকৃতি বা থিটা, এইভাবে মেজার করছি আমরা। ওকে, তুমি চাইলে লিখতে পারো, ধরো আমি নাম দিয়ে দিচ্ছি তোমাকে, তুমি ধরো এখানে নাম দিলে এটা এ বি সি ডি, বি চলে গেল বি ড্যাশে, সি চলে গেল সি ড্যাশে। তাহলে থিটাটাকে কি আমি এরকম লিখতে পারি না, বি বি ড্যাশ বাই এ বি, মানে থিটা খুব ক্ষুদ্র, তাই থিটাকে আমরা ট্যান থিটার মতো ধরতেই পারি, তখন লম্ব বাই ভূমি করে দেবো। তো বি বি ড্যাশটা হচ্ছে লম্ব আর এ বিটা হচ্ছে ভূমি, এ বিটা হচ্ছে ভূমি। কি বুঝতে পেরেছো নিশ্চয়ই? কারো কোনো সমস্যা নেই? ওকে, তো এখানেও দেখো বিকৃতির কোনো ডাইমেনশন নেই কিন্তু। তারপরে আমরা পড়বো ক্রিন্তন পীড়ন। এই ক্ষেত্রে যে পীড়নটা হবে সেটা হচ্ছে ক্রিন্তন পীড়ন, ঠিক আছে, বা শিয়ারিং স্ট্রেস। তো ক্রিন্তন পীড়নকে কি করে মেজার করবো? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এই যে ফোর্সটা দিলাম, আর এই যে সারফেসটা আছে, এই সারফেসের যে এরিয়াটা, দ্যাট ইজ এফ বাই এ, ক্রিন্তন পীড়ন। বোঝা গেছে? এইখান থেকে আমরা পাবো দৃঢ়তা গুণাঙ্ক। কাকে বলে দৃঢ়তা গুণাঙ্ক? একই তো সংজ্ঞা, তাই না? দৃঢ়তা গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। পীড়নটাকে লিখবো এফ বাই এ, আর বিকৃতিকে লিখবো থিটা। ব্যাস, এই হচ্ছে তোমার ফর্মুলা। খুব একটা কঠিন নয়, আলাদা করে তো চাপ নেওয়ার কোনো দরকারই নেই। একটাই জিনিস তিন রকমভাবে জাস্ট বললাম আমি, দৈর্ঘ্যের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে এবং আকারের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? এবার আমার সাথে একটু আলোচনা করে নাও, একবার চোখ বন্ধ করে রিভাইজ করে নিই যে প্রথম থেকে আমরা তিনটে কী কী করলাম। সবাই চোখ বন্ধ করে নাও। দেখো, সবার প্রথমেই দেখলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে তিনটে। একটাকে ইয়ং গুণাঙ্ক বললাম, একটাকে আয়তন বিকৃতি গুণাঙ্ক বললাম, আর একটাকে দৃঢ়তা গুণাঙ্ক বললাম, তাই না? ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে রিলেটেড, আয়তন বিকৃতি গুণাঙ্ক আয়তনের সাথে রিলেটেড, আর দৃঢ়তা গুণাঙ্ক আকারের সাথে রিলেটেড। দৃঢ়তা গুণাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হয়, এটাও জেনে নিও, ইটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, এতদূর পর্যন্ত হয়ে গেল। এবার নেক্সট আমরা কি করলাম? বিভিন্ন জায়গায় ফর্মুলা দেখলাম। ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি করলাম? তোমরা যদি দেখো, ওয়াই ইকুয়াল টু আমরা কি করেছি? ওয়াই ইকুয়াল টু করেছি এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। ওপরে পীড়ন, নিচে বিকৃতি। অনেক সময় স্টুডেন্টরা এটা ভুল করেই, আমার সামনে যারা করেছে তারা অনেক সময় এই ভুলটা করেছে, ওপরে বিকৃতি লিখেছে, নিচে পীড়ন লিখেছে। কিন্তু মাথায় রাখবা, পীড়ন ওপরে বিকৃতি নিচে। এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে আয়তন বিকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি করলাম বলো? ওপরে পীড়ন মানে পি, প্রেসার, আর নিচে আমরা কি করলাম? এফ বাই এ, সরি, নিচে আমরা করলাম স্মল ভি বাই ক্যাপিটাল ভি, আয়তন বিকৃতি। তারপরে আমরা চলে গেলাম দৃঢ়তা গুণাঙ্কতে। এখানে কি করলাম? ওপরে পীড়ন এফ বাই এ, এবং নিচে কি করলাম? বিকৃতি, দ্যাট ইজ থিটা। বোঝা গেছে নিশ্চয়ই এতদূর পর্যন্ত? ভেরি গুড। আচ্ছা, এখানেও দৃঢ়তা গুণাঙ্কের ওই একক আর বলার প্রয়োজন নেই আশা করি, নিউটন পার মিটার স্কোয়ার, আর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি মাইনাস টু, প্রেসারের মাত্রা।
ওকে, আচ্ছা নেক্সট একটা নাম আছে, এই নামটার দিকে দেখো একবার, পয়সনের অনুপাত। খুব গুরুত্বপূর্ণ একটা নাম, পয়সনের অনুপাত। কখনো কখনো তোমরা এই নামটাকে পোয়াসোর অনুপাত পেয়ে যেতে পারো, পোয়াসোর অনুপাত, ঠিক আছে, এটাও পেয়ে যেতে পারো, দুটোই জেনে রাখো। অ্যাকচুয়ালি ইংরেজিতে নামটা হচ্ছে পয়সনস রেশিও, পয়সনস রেশিও। ওকে, এইটা কি জিনিস, পয়সন অনুপাতে কি জিনিস? পয়সনের অনুপাতটা হচ্ছে, ধরো তুমি একটা তামার তার নিয়েছো, এই ধরো তোমার একটা তামার তার, এবার এই তামার তারটাকে তুমি নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে তামার তারটা লম্বা হবে, সরু হবে। তো সরু হওয়ার জন্য, যদি সরু হয়, তোমরা ভেবে দেখো তো, লম্বা হতে গেলে এই তারটার থিকনেস কমে যাবে না? এই তারটা এরকম সরু হয়ে যাবে না? মানে যতটা প্রস্থ ছিল, দেখতে পাচ্ছ তো, এখানে যতটা থিকনেস বা যতটা প্রস্থচ্ছেদ ছিল, এখানে কি ততটা থাকবে? আগের থেকে কমে যাবে, কারণ লম্বা হচ্ছে। এখানে ফিক্সড কি থাকে বলো তো? এখানে ফিক্সড থাকে হচ্ছে আয়তনটা, যে পরিমাণ মেটেরিয়াল আগে ছিল ঠিক সেম পরিমাণ মেটেরিয়াল পরেও থাকবে। তাহলে দৈর্ঘ্যে যদি বাড়তে হয়, তাহলে সাইড দিয়ে তো কমতে হবে। তো এটাকে কিন্তু আমরা কনসিডার করিনি, এটা পয়সন কনসিডার করি, ঠিক আছে? আমরা শুধুমাত্র অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্যের বিকৃতিই দেখছি, কিন্তু প্রস্থের যে বিকৃতি হচ্ছে সেটা তো দেখিনি। তো ধরে নাও যে এই রডটার ইনিশিয়াল লেন্থ ছিল ক্যাপিটাল এল, এবং এর যে রেডিয়াস বা ডায়ামিটার, যেটা দিয়ে তুমি রিপ্রেজেন্ট করবা করো, আমি রেডিয়াস বলে দিলাম, ডায়ামিটারই বলে দিই, এখানে হয়তো ডায়ামিটার লিখে রেখেছি। ডায়ামিটার ধরে নাও ক্যাপিটাল ডি, ব্যাস। রেডিয়াস দিয়ে বললেও কোনো ক্ষতি নেই, অনুপাত করবো, ঠিক আছে, আলটিমেট সেমই হবে। আর এর দৈর্ঘ্যর বৃদ্ধি হয়ে গেল স্মল এল বা ডেল্টা এল, যা দিয়েই বলি না কেন, এবং ডায়ামিটার এর পরিবর্তন হয়ে গেল ডেল্টা ডি। তাহলে ডি থেকে ডেল্টা ডি কমিয়ে দিলাম, তার মানে হলো ডি মাইনাস ডেল্টা ডি, এটা ডায়ামিটার হয়ে গেল। পরিবর্তন কত হলো? ডেল্টা ডি। তার মানে ডায়ামিটার কমেছে, লেন্থ বেড়েছে। একটা কমলে আর একটা বাড়বে, স্বাভাবিক জিনিস। ডায়ামিটার কমেছে আর লেন্থ বেড়েছে। তো এখানে পার্শ্বীয় বিকৃতি বলে একটা ওয়ার্ড চলে আসে, ঠিক আছে? পার্শ্বীয় বিকৃতি, এই যে পার্শ্বীয় বিকৃতি, পার্শ্বীয় বিকৃতিটা কি? পাশাপাশি বিকৃতি হচ্ছে, তাই জন্য পার্শ্বীয় বিকৃতি। তো পার্শ্বীয় বিকৃতিটা হচ্ছে চেঞ্জ ইন ডায়ামিটার ডিভাইডেড বাই ইনিশিয়াল ডায়ামিটার। দৈর্ঘ্যের পরিবর্তনের লম্ব দিকে যে চেঞ্জটা হচ্ছে, এটা দৈর্ঘ্য, তার লম্বালম্বি যে চেঞ্জটা হচ্ছে ডেল্টা ডি। ব্যাস কতটা কমলো? ডেল্টা ডি। ইনিশিয়ালি ছিল কতটা? ডি। তো এই অনুপাতটা পার্শ্বীয় বিকৃতি। আর অনুদৈর্ঘ্য বিকৃতি, সেটা তো আমরা অলরেডি প্রথমেই পড়ে নিয়েছি। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে ডেল্টা এল বাই এল। কি বুঝতে পারলে? আশা করি কঠিন লাগছে না। পয়সনের অনুপাতটা ডিফাইন করা হয়েছে এরকমভাবে যে পার্শ্বীয় বিকৃতি, ওপরে পার্শ্বীয় বিকৃতি খেয়াল রাখবে, ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, এইভাবে আমরা পয়সনের অনুপাতটাকে ডিফাইন করছি। তাহলে পয়সনস রেশিও কিভাবে ডিফাইন করলাম? পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, তাহলে এটাকে যদি লিখতে হয়, কি লিখবো? ওপরে ডেল ডি, নিচে ডি, ওপরে ডেল ডি, নিচে ডি, ডিভাইডেড বাই ডেল এল বাই এল। কি একক হবে বলো তো পয়সনের অনুপাতের? কোনো একক নেই। পয়সনের অনুপাত কোনো একক নেই, দুটোই তো বিকৃতি আর দুটোই ইউনিটলেস, ঠিক আছে? মাথায় থাকবে এটা। ওকে, পয়সনের অনুপাত এটা কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা হচ্ছে এক ধরনের স্থিতিস্থাপক ধ্রুবক। এ আবার কেমন কথা? দেখো, স্থিতিস্থাপক ধ্রুবক আমাদের 4টা রয়েছে, এখানে জায়গা থাকলে আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। স্থিতিস্থাপক ধ্রুবক আমাদের 4টা রয়েছে। কি কি 4টা স্থিতিস্থাপক ধ্রুবক রয়েছে? ইয়ং গুণাঙ্ক, যাকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করছি, বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক কে, দৃঢ়তা গুণাঙ্ক ইটা, এবং পয়সনস রেশিও সিগমা। হ্যাঁ, পয়সনস রেশিওটাকে সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সরি এটা বলতে ভুলে গেছি, সিগমা। ওকে, তো পয়সনস রেশিও সিগমা, এই 4টাকে আমরা বলবো স্থিতিস্থাপক ধ্রুবক। মাথায় ঢুকে নাও,
এগুলো সবগুলো কনস্ট্যান্ট টার্ম। তবে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে এই তিনটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি একটু সাজিয়ে ভালো করে লিখে দিই। এই তিনটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক হতে গেলে পীড়ন বাই বিকৃতি হতে হবে, ধ্রুবক হতে গেলে এমন কোনো বাধ্যতা নেই। তাহলে সবাই তো ধ্রুবক, মানে চারটাই ধ্রুবক, কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে তিনটে। অর্থাৎ সব গুণাঙ্কগুলোই ধ্রুবক, কিন্তু সব ধ্রুবক গুণাঙ্ক নয়। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। আচ্ছা, নেক্সট, তরল বা গ্যাসের ক্ষেত্রে পয়সন অনুপাত অর্থহীন স্বাভাবিকভাবেই, কারণ তরল বা গ্যাসের ক্ষেত্রে পার্শ্বীয় বিকৃতি মানে তুমি ডায়ামিটার বা রেডিয়াসের পরিবর্তন বলে কিছু বোঝো না, এটা কঠিন পদার্থের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। পয়সনের অনুপাতের লিমিট, এই মানটা, পয়সনের অনুপাতের মান +½ থেকে -1 পর্যন্ত হয়ে থাকে। +½ থেকে শুরু করে 0 পার করে -1-এ যেতে পারে থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবে, ঠিক আছে। কিন্তু যদি আমি প্র্যাকটিক্যালি এর মানটা দেখতে যাই, তাহলে সেই মানটা 0 থেকে ½ মধ্যেই হবে, নেগেটিভ মানটা পাবো না। বাট থিওরিটিক্যালি ক্যালকুলেশন করলে আমরা +½ থেকে -1 পর্যন্ত যেতে পারি। তোমরা দুটো লিমিটই মনে রাখবে। বোঝা গেছে? পয়সনের অনুপাত বোঝা গেছে। এবার এই যে আমরা ধ্রুবকগুলো পড়লাম, কটা ধ্রুবক পড়লাম? 4টা ধ্রুবক পড়লাম। এই 4টা ধ্রুবকের মধ্যে এবার আমরা সম্পর্ক দেখব। সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এবং আমাদেরকে মুখস্থ করতে হবে রিলেশনগুলো, এবং সেই রিলেশন দিয়ে কিন্তু আমাদেরকে প্রবলেমও করতে হবে, ঠিক আছে। ফার্স্ট রিলেশন দেখো, কয়েকটা রিলেশন আছে, সেই কটা মুখস্থ করলেই চলবে। যেমন y = 3k 1 - 2 sigma, y = 2 eta 1 + sigma। যেভাবে আমি মুখস্থ করে লিখে দিচ্ছি ঠিক সেইভাবে তোমাকেও মুখস্থ করে নিতে হবে, হুবহু এইরকমভাবেই। এবং আরেকটা মনে রাখবে, সিগমা = 3k - 2 eta বাই 6k + 2 eta। আরও একটা আছে, তুমি যদি এই তিনটে মুখস্থ রাখতে পারো অটোমেটিক হয়ে যাবে, আর এগুলোকে তোমার ম্যানিপুলেট করে বাকিগুলো চলে আসে। বুঝতে পারলে নিশ্চয়ই? এইরকমভাবে কিন্তু আমাদেরকে জিনিসগুলো মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, এই রিলেশনগুলো চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে, কারণ কোনো কিছু করার নেই, আর ট্রিকও বানানোর মতো কিছু নেই এখানে। এই গুলিয়ে যেন না যায় সেইভাবে তোমাকে পড়তে হবে। এই ফর্মুলাগুলো যদি মুখস্থ করে নিতে পারো, একটু ভিডিও পজ করে মুখস্থ করেই নাও, কারণ ইউজ করবো আবার আমরা এটাকে, তাহলে এই রিলেটেড এইখান থেকে যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে সেই প্রবলেমগুলো খুব ইজিলি করতে পারবে। আমি আজকেই তোমাদের কয়েকটা প্রবলেম করিয়ে দিচ্ছি। তার আগে তোমরা এই ফর্মুলাগুলো একটু পজ করে নাও, একটু ফর্মুলাগুলো মুখস্থ করে নাও এবং খাতায় লিখে লিখে মুখস্থ করে নিয়েছো। দেখো, এবার প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সবাই একবার করে পড়ে নাও, পজ করে পড়ে নাও। ভিডিও যেন লেন্দি না হয় তার জন্য আমি সময় দিচ্ছি না, তোমরা পজ করে পড়ে নাও, রেকর্ডের আছে। কোনো বস্তুর ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে 2.4, 24 দেওয়া আছে, যাই হোক 24 × 10⁻11, মেবি এটা 2.4 ছিল। ওই বস্তুর দৃঢ়তা গুণাঙ্কের মানের ব্যাপ্তি বা রেঞ্জ কত হবে? মানে বুঝতে পারলে? ব্যাপ্তি বা রেঞ্জ মানে হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক কত থেকে কতর মধ্যে হবে, লিমিট। অর্থাৎ কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে দৃঢ়তা গুণাঙ্কের লিমিট, ইটার লিমিট। ধরুন এটা 0 থেকে শুরু করে 5-এর মধ্যে হবে, এইরকম একটা রেঞ্জ জানতে চেয়েছে। তো আমি কি করব? দেওয়া তো আছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্কের মান 24 × 10⁻11, যেমন দেওয়া আছে তেমনটাই করে নিচ্ছে। মেবি 2.4 ছিল, যাই হোক সেটা ম্যাটার করছে না, আমার ক্যালকুলেশন প্রসেসটা দেখে নাও। সরি, দেখো এখানে জানতে চেয়েছে দৃঢ়তা গুণাঙ্ক ইটার লিমিট কী হবে। তো ইটা আর ওয়াই এদের মধ্যে কোনো সম্পর্ক, একটা সম্পর্ক দেখো এরকম লিখেছি আমি, y = একটু এটাকে ডার্ক করে নিই, y = 2 eta 1 + sigma। একটু আগে আমি লিখলাম, এই দেখো y = 2 eta 1 + sigma। এবার তুমি বলবে সিগমা তো কোশ্চেনে দেওয়া ছিল না, সিগমা দেওয়ার প্রয়োজন নেই তো, সিগমার লিমিট আমরা জানি না, লিমিট মিনিমাম থেকে ম্যাক্সিমাম কতটা হতে পারে। তো আমরা প্র্যাকটিক্যাল মানটাকে নিয়ে চলি, 0 থেকে শুরু করে কত দূর হতে পারে, +½ পর্যন্ত হতে পারে। তাহলে একবার আমি সিগমাকে 0 বসিয়ে করব, তাহলে 24 × 10⁻11 = 2 eta 1 + 0। এখান থেকে তুমি ইটা কত পাচ্ছ? ইটা পেয়ে যাচ্ছ 12 × 10⁻11।
আর একবার তুমি সিগমাকে ম্যাক্সিমাম প্লাস হাফ বসিয়ে দেখো, তাহলে 24 ইন্টু 10 পাওয়ারে 11, এটা ওয়াইয়ের মান, ইটার মান জানি না, 1 প্লাস সিগমার মান 1/2, অর্থাৎ 24 10 টু দি পাওয়ার 11, 2 আমি একবারে করে দিচ্ছি, এটা 3/2 হবে, তার মানে 3 ইটা। সো ইটার মান হয়ে গেল 8 ইন্টু 10 পাওয়ারে 11। কি বুঝতে পারলে? তার মানে ইটার মান 8 10 পাওয়ার 11 থেকে শুরু করে 12 10 পাওয়ারে 11 পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে তার ব্যাপ্তি বা রেঞ্জ। এবং কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার এটা অফলাইন ব্যাচেও করানো হয়েছে এবং আমি তোমাদের জন্য এটা করে দিলাম। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকে তোমাদের ফর্মুলাও যাচাই হয়ে গেল এবং তোমরা প্রশ্নের প্যাটার্নটাও বুঝে গেলে যে রেঞ্জ বা ব্যাপ্তির মানে কি। বোঝা গেছে? ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো। এবার একবার পজ করো, সেকেন্ড কোশ্চেনটা পড়ে নাও। করে নিয়েছো? 4 মিলিমিটার ব্যাস এবং 3 মিটার দৈর্ঘ্যের একটা তামার তারের 150 কিলোগ্রাম ওজন ঝোলালে তারের দৈর্ঘ্য 2.7 মিলিমিটার বৃদ্ধি পায় এবং ব্যাস এত মিলিমিটার কমে যায়। তারের ইয়ং গুণাঙ্ক পয়সন অনুপাত নির্ণয় করো। দেখো এখানে দৈর্ঘ্য দিয়েছে, ব্যাস দিয়েছে, পরিবর্তন দিয়েছে। তাহলে ইয়ং গুণাঙ্কের যে সম্পর্কটা দাঁড়ায় সেই সম্পর্কটা হচ্ছে এইটা, পীড়ন বাই বিকৃতি, তাই তো? এবার আমি এখানে ডেটাগুলো একটু লিখে নিই। দেখো এফ হিসেবে কি দেওয়া আছে, সাইডে লিখে নিচ্ছি। এফ কত দেওয়া আছে? এফ মানে তো এমজি, তো এখানে দেওয়া আছে 150, মানে 150 কিলোগ্রাম, মানে 150 ইন্টু জি এর মান কত বসাতে পারি? 9.8 বসাতে পারি, প্রয়োজন হলে 10ও বসাতে পারি, ডিপেন্ড করছে পরে কেমন মান আসছে দেখে সেটা বসিয়ে দেবো। নিউটনে আসবে। আচ্ছা, এ মানে কি? পাই আর স্কোয়ার। পাই মানে কি? 22/7। আর আর মানে কি? আর কত মিটার দেওয়া আছে দেখো তো এখানে? ব্যাস, ব্যাস দেওয়া আছে 4 মিলিমিটার, তাই তো? দেখো একটু ভালোভাবে এই জায়গাটা খেয়াল করো। ব্যাস দেওয়া আছে 4 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 2 মিলিমিটার। তার মানে 2 মিলিমিটার স্কোয়ার করে দেবো। আমি মিটারে করব, কারণ ওগুলো মিটারে করেছি। তাহলে মিলিমিটারকে মিটার করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ডিভাইড করে দিতে হবে। আর আর এর স্কোয়ার ছিল। নেক্সট দেখো স্মল এল, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? 2.7 মিলিমিটার। মিলিমিটারকে মিটারে করে দিলাম, 1000 দিয়ে ডিভাইড করে দিলাম। ঠিক আছে, ইউনিটগুলো বসাইনি, তোমরা বসিয়ে নেবে। ক্যাপিটাল এল, প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 3 মিটার, এটা 3ই থাকলো, মিটারেই আছে। তাহলে ওয়াইটা কিন্তু ইজিলি বেরিয়ে যাচ্ছে। ওয়াইটা হবে F/A, ক্যাপিটাল এল বাই স্মল এল। হ্যাঁ, এখানে ভ্যালুগুলো বসাও। 159.8 বাই, এটা 22/7, এটা 2/1000 তার স্কোয়ার, ইন্টু ক্যাপিটাল এল মানে 3, স্মল এল মানে 2.7/1000। আমি না ক্যালকুলেশনটা করছি না, আমি তোমাদের জন্য ছাড়ছি, কারণ এখানে বোঝানোর মতো আর কিছু নেই। তো এটা তো ক্যালকুলেশন, কাটাকাটি করবে, তোমরা নিজেরা পারবে, একটু ধৈর্য সহকারে করবে। আমি করতে গেলে আবার ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে আরও একটা জিনিস জানতে চাওয়া হয়েছিল, সিগমা, পয়সন অনুপাত। তো সিগমাটা কি করে পাবো? দেখো সিগমাটা পাওয়ার জন্য তোমাকে চেক করে নিতে হবে। সিগমার ফর্মুলা আমরা কি জানি? ওপরে স্মল আর বাই ক্যাপিটাল আর, আর নিচে স্মল এল বাই ক্যাপিটাল এল, মানে ব্যাসার্ধের পরিবর্তন বাই ব্যাসার্ধ, দৈর্ঘ্যের পরিবর্তন বাই দৈর্ঘ্য। ব্যাসার্ধের পরিবর্তনটার দিকে তুমি যদি খেয়াল করো, ব্যাস এত মিলিমিটার কমে গেছে। তো ব্যাস বলেছে যখন, তাহলে ব্যাস দিয়েই করি, ব্যাসার্ধ না করে। স্মল ডি বাই ক্যাপিটাল ডি, কত মিলিমিটার কমে গেছে? স্মল ডি হচ্ছে, একটু সাহায্যে লিখে দিই আগে। দেখো স্মল ডি হচ্ছে 1.2 ইন্টু 10 পাওয়ারে -3 মিলিমিটার কমে গেছে। আর ক্যাপিটাল ডি মানে আগে কত ছিল? 4 মিলিমিটার ছিল। এখন বলবে যে এখানে রেডিয়াস কেন করলাম না? যেহেতু ব্যাসার্ধের পরিবর্তন দিয়েছে, অনুপাত করলে ব্যাসার্ধের করি আর রেডিয়াসের করি, ব্যাসার্ধের করি আর ব্যাসের করি, কোনো তো ব্যাপার নয়, একই ব্যাপার, করলে করাই যায়। এবং ইউনিটেরও পরিবর্তন করিনি, কারণ আমি সেই কাটাকাটি করবো, আবার ওপর নিচে একই ইউনিট রাখা যায়। একই রকমভাবে ক্যাপিটাল এলটা দেখো তো, ক্যাপিটাল এলটা আছে 3 মিটার, আর স্মল এলটা কত আছে? 2.7 মিলিমিটার। তো আমাকে মিলিমিটারকে আবার মিটারে কনভার্ট করতে হবে, তার জন্য 1000 দিয়ে ডিভাইড করলাম, সেটা উপরে চলে গেল। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে গেলে তুমি কিন্তু সিগমাটাও পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পারলে তো? ওকে, ভেরি গুড।
ক্যালকুলেশনটা করো, করে আনসারটা কী হচ্ছে কমেন্ট বক্সে একবার করে দিও, লিখে দিও। কোয়েশ্চেন নাম্বার 3, পজ করো, পড়ে নাও। পড়ে নিয়েছো? এবার আমি বলি, বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তার, মানে একটা তার আছে, এরকম একটা তার আছে, সেই তারের এই যে প্রস্থচ্ছেদটা এটা হচ্ছে বৃত্তাকার, এটাই বলতে চাইছিলাম। অনুদৈর্ঘ্য পীড়নের ফলে দৈর্ঘ্যের এত শতাংশ পরিবর্তন হয়েছে। দৈর্ঘ্যের পরিবর্তন এত শতাংশ মানে কি বলতো? বিকৃতি 0.01%, এটাই দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ 0.01/100। এটা বিকৃতি দেওয়া আছে ইনডাইরেক্টলি। আমি যে কোশ্চেনগুলো বেছে এনেছি গুরুত্বপূর্ণ প্রশ্নই নিয়ে এসেছি, যেন তোমরা পরীক্ষাতেও কমন পেয়ে যাও, এরকম ধরনের প্রশ্নই নিয়ে এসেছি। তারের উপাদানের পয়সন অনুপাত অর্থাৎ সিগমা ইজ গিভেন, সিগমা দেওয়া আছে 0.2। তাহলে আয়তনের শতকরা পরিবর্তনটা কত হবে? আয়তনের শতকরা পরিবর্তন মানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এরকম জানতে চেয়েছে। এই প্রবলেমটা যদি করতে হয়, এটা নিট লেভেলের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, জেন পাসের জন্যও খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড লেভেলের জন্য একটু উঁচু লেভেলের হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা করে রাখো, কারণ যে হিসেবে পরীক্ষার কোশ্চেন ফিজিক্সে করা হচ্ছে একটু হার্ড লেভেলের প্রশ্নই করা হচ্ছে, সুতরাং তোমরা এই প্রবলেমটা করে রাখো। দেখো, আমি এই প্রবলেমটা করতে গেলে একটু ডেরিভেশনের হেল্প নিতে হয়, তো আমি ডেরিভেটিভ ফর্মে লিখে রাখছি এগুলোকে, ঠিক আছে? আমি এরকম লিখে রাখছি dl/l, আর এটাকে লিখে রাখছি dv/v। কিছুই না, dl মানে তোমার ওই দৈর্ঘ্যের পরিবর্তন, আর dv মানে আয়তনের পরিবর্তন, সেই একই জিনিসটাই আছে। ওকে, তো আমি এরকমভাবে লিখে রাখছি। এবার এই dv/v বের করার জন্য, এই আয়তনের পরিবর্তন বের করার জন্য একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে। আমি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমরা শুধু ফর্মুলা মুখস্থ করবে। কী করতে হবে? দেখো, আয়তন তো পরিবর্তন হয় না, তাই না? πr²l কনস্ট্যান্টের। তো এই জায়গাটাই আমি যদি বোথ সাইডে ডেরিভেটিভ করি, তাহলে এরকম পাওয়া যাবে যে dv সমান সমান, ধরো আমি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে dv/dr সমান সমান π/2r, ঠিক আছে? তারপরে কি হবে? l প্লাস, তারপরে কি করবো এখানে? πr² dl/dr, এরকমই করব। পুরো সাইডটাকে dr দিয়ে গুণ করে দাও, তাহলে এরকম পাবে, দেখো 2πrl dr প্লাস πr² dl, এইটা পাবে। আবার তুমি এরকম জানো যে সিগমা, আমাকে এখানে সিগমাটাকে ঢোকাতে হবে কোনো না কোনোভাবে। সিগমা মানে তুমি জানো dr/r হয় ডিভাইডেড বাই dl/l হয়। এটা নেগেটিভ সাইন হয়, কারণ ওই তোমার দৈর্ঘ্য বাড়লে প্রস্থ কমে, তো ডেরিভেটিভ ফর্মে সাইনটাকে কনসিডার করতে হবে। তো এখান থেকে দেখো, তো এখান থেকে তুমি যদি ডিআরটাকে বের করে নাও, dr/r সমান সমান মাইনাস সিগমা dl/l। একটু ধৈর্য নিয়ে বোঝো, তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে না, যারা নিট যেই দিবে তারাই একমাত্র প্র্যাকটিস করবে, বোর্ডে প্র্যাকটিস করার দরকার নেই। যেটা ফর্মুলা তৈরি করে দিচ্ছে সেই ফর্মুলাটা মুখস্থ করলেই চলবে। তো dr/r সমান সমান এটা বেরোচ্ছে, বা আমি এখান থেকে dr সমান সমান মাইনাস সিগমা আর dl/l লিখতে পারি। এই ডিআরটাকে তুলে এনে এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে কি হবে? এখানে হবে dv সমান 2πrl, dr এর পরিবর্তে লিখব মাইনাস সিগমা আর dl/l প্লাস πr² dl। এবার নেক্সট স্টেপে আমি করব, এটাকে ডিভিকে ভি দ্বারা ডিভাইড করব, কারণ আমার dv/v দরকার, আয়তনের শতকরা পরিবর্তন দরকার। তো dv/v করতে গেলে আমি এই পুরো পার্টটাকে ওপরে যেটা আছে 2 লিখে দিলাম, আর নিচে আমি করে দিলাম πr²l, কারণ v মানে তো πr²l, সেটা ওপরেও লিখেছিলাম, তাই না? তো এইটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। আর আমি ডিভাইড করে দেখালাম না, ডিভাইড করলে তোমার যে ফর্মুলাটা আসবে, ডিভাইডটা করতে পারবে, খুব সহজই আছে। dv/v সমান সমান কি আসবে দেখো, এইরকম আসবে, πr²l, πr² চলে যাবে, dl/l থাকবে, মানে এখানে থাকবে dl/l, ঠিক আছে? dl/l থাকবে। এইখানে দেখো πr² কেটে যাবে, তাহলে নিচে একটা l কেটে যাবে, তাহলে থাকবে কি 2 ইন্টু dl/l উইথ নেগেটিভ সাইন, সাথে একটা নেগেটিভ সাইন। আচ্ছা, সিগমাটাও আছে, একটা সিগমা, অর্থাৎ এইরকম হবে যে dv/v সমান dl/l কমন নিয়ে নিলাম 1 - 2 সিগমা।
কি বেরালো বিষয়টা বলো তো? এখানে বেরালো দেখো আয়তনের পরিবর্তন শতকরা পরিবর্তন সমান দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন ইন্টু 1 - 2 সিগমা। এইটা তোমরা মুখস্থ রাখবে। যারা বোর্ড দেবে বা যারা জেনপাস ইউজি দেবে তারা এটা মুখস্থ করবে। যেই যারা দেবে তারা প্র্যাকটিস করবে, ডেরিভেশনটাই মুখস্থ করবে। নিট যারা দেবে তারাও তাই করবে। এবার এখানে এই বিষয়টাকে বসিয়ে দাও, আর বসিয়ে বাকি ডেটা তো তুমি জানোই, DL/L 1 - 2 সিগমা। আর কি আমাকে করে দিতে হবে? পুরোটা করে দিয়ে আমার কী লাভ? করবে তো তোমরাই সব। তাহলে এটা আনসার বের করবে, কোশ্চেন নাম্বার লিখে কমেন্ট বক্সে জানাবে আনসার কত এসছে। নেক্সট আরও একটা প্রবলেম আছে, আর নেই আশা করি। আর একটা প্রবলেম 4 নাম্বার, খুব সহজ প্রবলেম আছে, পজ করো, পড়ে নাও। করে নিয়েছো? দেখো, একই ধাতুর এবং একই ব্যাসার্ধের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। একই ধাতু, মেটেরিয়াল একই, চেঞ্জ হচ্ছে না, তার মানে এর স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু চেঞ্জ হবে না, ফিক্সড। একই ব্যাসার্ধের R1 R2 সেম, দৈর্ঘ্যের অনুপাত L1 L2 অনুপাত দেওয়া আছে। এদের উপর একই পরিমাণ বল মানে ফোর্সটাও সেম করলে তার দুটিতে উৎপন্ন বিকৃতির অনুপাত কি হবে? বিকৃতি মানে কি গো? স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এখানে অনুপাত চেয়েছে মানে এইটা ইস টু এইটা, এটাই তো জানতে চেয়েছে। দুই ক্ষেত্রে বিকৃতি তার অনুপাত, ফার্স্ট এবং সেকেন্ড দুটো ক্ষেত্রে। কি করে করবো? দেখো, এখানে ইয়ং গুণাঙ্কের হেল্প নাও। y1 = y2 কোশ্চেনে বলে দিয়েছে। আর y1 মানে আমরা জানি যে F/A হয় ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল হয়। আমি একবারে লিখেছি কিন্তু, হ্যাঁ, এখানেও সিমিলারলি F/A ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, এটা 1 কেস আর এটা 2 কেস। কোশ্চেনে কী কী বলা হয়েছে একবার দেখে নাও। কোশ্চেনে বলেছে ধাতুটা একই, তাহলে y1 y2 সেম করে দিয়েছি, কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেছে। একই ব্যাসার্ধের, তাহলে এরিয়াটাও তো সেম হয়ে গেল, πr² কেটে গেল। দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ L1 আর L2 এর অনুপাতটা দেওয়া আছে, L1/L2 এটা দেওয়া আছে 1/2, ঠিক আছে। একই পরিমাণ বল প্রয়োগ করেছে, তার মানে F1 আর F2 সমান। তো তুমি এখান থেকে দেখো আর কোনো কিছু দেখার দরকারই নেই, L1/L1 হচ্ছে, L2/L2 হচ্ছে। তো তোমাকে জানতে চেয়েছে স্মল L1 বাই ক্যাপিটাল L1, স্মল L2 বাই ক্যাপিটাল L2। এটা তো উল্টো করে লিখতেই পারি, তাই না? এরা দুজনেই যদি সমান হয় তাহলে এদের অনুপাতটা কি হয়ে গেল? এদের অনুপাতটা হয়ে যাবে 1:2, তাই নয় কি? বুঝতে পেরেছ কি বললাম? এরা দুজন সমান হয়ে গেল, আমার এই অনুপাতটা কোনো কাজেই লাগলো না, 1:2 কোনো কাজেই লাগলো না, কারণ এর অনুপাত চেয়েছে। যদি স্মল L1 আর স্মল L2 অনুপাত চাইতো তখন আমি ওটার বসিয়ে বের করতাম। সরি 1:2 কেন, 1:1। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এই ছিল তোমাদের স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। এরপরে আমি আরও একটা ক্লাস নিয়ে আসবো, সেখানে স্থিতিস্থাপকতার বাকি বিষয়গুলো তোমাদেরকে কমপ্লিট করাবো। দেখো, আমি তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি খুব কনসেপচুয়াল ক্লাস করাচ্ছি, পুরো কনসেপ্টটাকে বলে দিচ্ছি। তোমরা নিট দাও, জেই দাও, জেনপাস দাও, যাই দাও না কেন, এর বাইরে আর কোনো কোশ্চেন আর কোনো কনসেপ্ট নেই। শুধু কোশ্চেন করার প্যাটার্নটা তোমাদের আলাদা আলাদা হবে, একটু কোশ্চেনটা এক্সট্রা করতে হবে। ওকে, যদি ক্লাস ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, যেগুলো আনসার করতে বললাম সেই আনসারগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে এই পিডিএফটা দরকার আছে তাহলে ডেসক্রিপশনে যাও, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করো, নোট লিখে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে এই পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।